নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প ক্ষমা, বিমল মিত্র রচনা। এ কি বিনতি না? ট্রামের মধ্যে বাসবী ইন্দু মাসিমার পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকালে। ও মা, তোকে যে চিনতেই পারিনি, কি সুন্দর হয়েছিস আজকাল। ইন্দু মাসিমা বাসবী চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। কত বছর পরে দেখা। ভারী প্রিয় ছাত্রী ছিল ইন্দু মাসিমার। 6 বছর বয়স থেকে পড়িয়ে এসেছেন। ছোট্ট মেয়েটি তখন থেকে লাল টুকটুকে ফ্রক পরলে ছোটবেলায় কোলে নিয়ে চুমু খেতেন ইন্দু মাসিমা। এখন স্কুল থেকে ফিরছি। তা তুই কবে বিয়ে করলি বল? গরিব মাসিমাকে তো আর খবর দিলি না একটা। তাই ভাবছিলাম রাঙা টুকটুকে এমন বউটি কার। শীতে সিঁদুর পরে মাথায় কাপড়, যেন চেনা চেনা লাগছে। ভালো করে চেয়ে দেখি, ও মা, আমার বিনতি রানী বলে ইন্দু মাসিমা আর একবার চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। বাসবী চেয়ে দেখলে ইন্দু মাসিমা কিন্তু ঠিক সেই রকমই আছেন। সিদ্ধেশ্বরী বিদ্যাভবনের শিক্ষয়িত্রীর হাতে এসে আগেকার মতন বেটে ছাতা একটি। সাদা থান ধুতিটা পার্সি মেয়েদের মতো ঘুরিয়ে পরা। কাঁধের ওপর একটা সেলুলয়েডের ব্রোচ। মাথার চুলগুলো সমান মিহি করে ছাটা। আর পায়ে সাদা ধবধবে কেডস। দুজনেই নেমে পড়লেন। তারপর কেমন বর হলো তোর বল? চলুন না, দেখে আসবেন। বাসবী হাসতে হাসতে বললে। সে তো যাবই, ভাবছিস ছাড়বো নাকি? বিনতি রানীর বরকে না দেখে থাকতে পারি? কি নাম তোর বরের? বাসবী মুচকি হাসতে লাগলো। লজ্জা কি তোদের আধুনিক মেয়েদের আবার? আচ্ছা, কানে কানে বল, গুরুজনকে বলতে দোষ নেই বলে বাসবীর স্নোমাখা নরম গালের উপর ইন্দু মাসিমা নিজের শীর্ণ গালটা ঠেকিয়ে চোখ বুঝলেন। বেশ নাম তোর বরের, অজয়। অজয়কে বলে দেবো তো, এমন সুন্দরী বউকে একলা রাস্তায় ছাড়তে আছে নাকি? তার যাকগে, বাজে কথা। ছেলেপুলে কটি? ট্রাম থেকে নেমে হাঁটতে হাঁটতে চলেছে শিক্ষয়িত্রী আর ছাত্রী। এই মোড় থেকে নতুন ট্রাম ধরে বাসবীকে আসতে হবে দক্ষিণে। অজয়ের অফিস থেকে আসবার সময় হয়েছে। ওদের নিয়ম বিকেলে চাটা দুজনে একসঙ্গে খাওয়া। যেখানেই থাক, ওই সময়ে অজয় বাড়িতে ফিরে আসবেই। ওই সময়ে অজয়ের পছন্দ মতো রঙের শাড়ি পরতে হবে। 7 দিনে 7টা রঙের শাড়ি। সোমবারে মেরুন, মঙ্গলবারে ধূপছায়া, বুধবারে জর্জেট, এমনই রুটিন করে দেওয়া আছে অজয়ের। ও মা, বলিস কি, এখনো হয়নি? রীতিমতো চমকে উঠলেন ইন্দু মাসিমা। 7 বছর বিয়ে হয়েছে, এখনো শূন্য কোল। এ কেমন কথা? কোথাও কিছু গোলমাল আছে বই কি। লতিকে জানতিস তো বিনতি? তোদের 1 ক্লাস নিচুতে পড়তো। এলাহাবাদে বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে। এবার সামার ভ্যাকেশনে গেছিলাম ওদের ওখানে। দেখে এমন ভালো লাগলো, 5 বছরে 5টি। জামাইটিকে বলে এলাম, তোমার ডাক্তারি পড়া সার্থক হয়েছে বাবা। হাসতে লাগলো বিনতি। তুই আর হাসিস নে বিনতি, তোদের আজকাল যার সব কাণ্ড হয়েছে। আর মন্টুকে চিনতিস তো? সেই যে ভারী কচি কচি মুখখানা, বাসে আসতো। সেদিন আমি সম্বন্ধ করে বিয়ে দিলাম গড়পাড়ের এক ছেলের সঙ্গে। 1 বছরও হয়নি। কাল শুনলাম। ইন্দু মাসিমার মুখখানা আত্মগর্বে যেন উৎফুল্ল হয়ে উঠল। কাল শুনলাম এই আশ্বিনেই হবে। রোদ লাগছে দেখে ইন্দু মাসিমা বাসবীর মাথার ওপরও ছাতাটা বেঁকিয়ে ধরলেন।
শ্বশুর শাশুড়ি কেমন? কেউ নেই মাসিমা। বাপের বাড়ির দিকেও কেউ ছিল না, শ্বশুর বাড়িতেও কেউ নেই। ও আর আমি ফ্ল্যাট নিয়ে আছি। যাবেন না একদিন? ইন্দু মাসিমা যেন কেমন অন্যমনস্ক হয়ে গেলেন। একদিন কেন, আজই তো যেতে পারতুম তোর সঙ্গে। আচ্ছা দাঁড়া, ভেবে দেখি। ইন্দু মাসিমা ভাবতে লাগলেন। বাসবি দেখতে লাগলো মাসিমাকে। এতটুকু কি চেহারা পরিবর্তন হতে নেই? ছোটবেলায় কবে বিধবা হয়েছিলেন, স্বামীকে হয়তো আর মনেই পড়ে না। অল্প কিছু বাংলা লেখাপড়া জানা ছিল। সেই সময় গোয়া বাগানের মোড়ে ছোট্ট হোগলা পাতার ছাউনিতে সিদ্ধেশ্বরী বিদ্যাভবনের পত্তন হল। সেদিন ইন্দু মাসিমা একলা সব। জন 20 ছাত্রী নিয়ে শুরু হয়েছিল বটে, কিন্তু তারপরে কটি বছরের মধ্যেই 3 তলা পাকা বাড়িতে দাঁড়ালো সেই সিদ্ধেশ্বরী বিদ্যাভবন। হেডমিস্ট্রেসের চেয়ারে বসল হেনা বোস, কিন্তু মাসিমারই প্রাক্তন ছাত্রী। কিন্তু তখন সে MA বিটি। কত নতুন মিস্ট্রেস এলো, কত ছাত্রী স্কুল থেকে পাশ করে বেরিয়ে গেল। ইন্দু মাসিমার কিন্তু সেই এক অবস্থা। কাঁধে ব্রোচ, পায়ে সাদা কেডস, হাতে বেটে ছাতা নিয়ে ঢুকে যেতেন হেডমিস্ট্রেসের রুমে। বলতেন, এবার কল্যাণী ভাতুড়িকে কেন টেস্টে পাশ করাসনি হেনা? জানিস তো তুই এক্সামিনের আগে ওর কেমন ম্যালেরিয়া হয়েছিল। পড়াতেন ক্লাস 5-এ, কিন্তু কর্তৃত্ব করতেন হেডমিস্ট্রেসেরও ওপর। সকাল সন্ধে ছাত্রী পড়িয়ে আর দিনের বেলায় স্কুলে চাকরি করে চলত। বিন্তিদের বাড়ি থেকে বেরিয়ে যেতেন লতিদের বাড়ি, সেখান থেকে যেতেন কল্যাণীদের বাড়ি, তারপর ফিরে এসে সে একখানি ঘর। বিধবা মানুষ, রান্না খাওয়ার হাঙ্গামা ছিল না। ছুটির দিনগুলো ছিল মজার। বাড়ি বাড়ি সকলকে গিয়ে ডেকে নিয়ে আসতেন, লতি, বিন্তি, কল্যাণী, কনক আর মন্টু। ইন্দু মাসিমা সকলকে নিয়ে এক জায়গায় জড়ো করে যেতেন কত জায়গায়। কলকাতার আশপাশে কোনো জায়গার বাকি ছিল না। সেখানে গিয়ে পিকনিক নয় চা পর্ব। চারদিকে ছাত্রী দল ঘিরে বসে আছে, আর মাঝখানে ইন্দু মাসিমা। ইন্দু মাসিমা গল্প বলছেন, আর ফাঁকে ফাঁকে কল্যাণীর গান। কল্যাণী ভাদুড়ী চমৎকার গান গাইত। সেদিন ইন্দু মাসিমা না থাকলে যে কি হতো ভাবা যায় না। জানালার গড়াদের আড়ালেই হয়তো কেটে যেত সকলে। ইন্দু মাসিমায় সকলের বাড়ি বাড়ি গিয়ে সব বাবা মাদের বুঝিয়ে মেয়েদের নিয়ে যেতেন। কিন্তু ঝক্কিও কি কিছু কম ছিল নাকি? না রে, আজ তো হবে না। আজ শিখার বড় ছেলের জন্মদিন, যেতে বলেছিল অনেক করে। তাহলে কাল কিংবা পরে একদিন, বাসবি বললে। কালও হবে না। রিনুর বিয়ের বার্ষিকীতে নেমন্তন্ন করেছে ওর শাশুড়ি, না গেলে খারাপ দেখাবে। পরশুদিন হেনা ছোট ভাইয়ের বিয়ে। তা সে থাকবে, শনিবার দিনই যাব। ঠিকানা রাস্তা ভালো করে বুঝিয়ে চলেই যাচ্ছিল বাসবি। আর একটা কথা শোন বিন্তি, ইন্দু মাসিমা পেছন থেকে ডাকলেন। কাছে গিয়ে বললেন, হ্যাঁ রে, কনকের এখনো বিয়ে হয়নি জানিস। MA পাশ করে এখন আবার বিটি পড়ছে। এতদিন পরে রাজি হয়েছে বিয়ে করতে। তা তোর কোনো জানাশোনা ছেলে আছে? অজয়কেই বলিস না। আচ্ছা, আমি না হয় বলবো একদিন। কনককে দেখে আমার ভারী কষ্ট হয়। মেয়ে মানুষের স্মৃতিতে সিঁদুর না হলে কি মানায় রে? তখনও বাসবির ঘুম ভাঙেনি। শনিবার দুপুরের ঘুম। খটাখট কড়া নড়ে উঠল। ঝি উঠে দরজা খুলে দিয়ে এলো।
কিন্তু এখনো তো অজয়ের আসবার সময় হয়নি। তবে আর কি। কিন্তু না, সশরীরে ইন্দু মাসিমা এসে হাজির। হ্যাঁ রে, এই বিকেল হতে চলল, এখনো ঘুম? ইন্দু মাসিমা ঘরে ঢুকেই ছাতাটা রাখলেন। তা বেশ ফ্ল্যাট তো। অজয় কোথায়? এখনো ফেরেনি অফিস থেকে? চারদিকে একবার চেয়ে দেখলেন। বললেন, দেখি তোর সংসারটা ঘুরে দেখে আসি বলে একলাই উঠলেন। বাসবিও সঙ্গে সঙ্গে গেল। এইটি তোদের বসবার ঘর, আর এইটি বুঝি খাবার? তা বেশ হয়েছে, রান্নাঘরের পাশে খাবার ঘরটি করেছিস। বেশি দৌড়ঝাঁপ করতে হবে না। ও মা, টবে করে একটি তুলসী গাছও লাগিয়েছিস দেখছি। ওটাই সৌরভী পুঁতেছে, আমার রাঁধুনি, বাসবি বললে। জানালার পর্দাগুলো নিজেই করেছিস নাকি বিন্তি? ও তো আপনারই কাছে শেখা মাসিমা, স্কুলে আপনি শিখিয়েছিলেন আমাদের। আর এ ঘরটা বুঝি খালিই পড়ে থাকে? মাসিমা জিজ্ঞাসা করলেন। কেউ এলে গেলে এটাই ব্যবহার হয়। কত ভাড়া? খুঁটিয়ে খুঁটিয়ে সব প্রশ্ন করেন ইন্দু মাসিমা। ইন্দু মাসিমা তো আর পর নয় যে তার কাছে কিছু গোপন করতে হবে। বাসবীর মা নেই। ইন্দু মাসিমা সে মার মতো স্নেহ করতেন তাকে। একটি স্নেহপ্রবণ মন বাসবীকে ঘিরে থাকবে, তার সম্পদে বিপদে শুভ কামনা করবে, এমন তার কেউ নেই। ঘরে আবার ঢুকলেন। বললেন, এটা আবার তোদের কি ফ্যাশন বিনতি? তোরা কি দুজনে আলাদা বিছানায় শুস নাকি? বড় ঘরের এক কোণে অজয়ের খাট, আর ও কোণে বাসবী। বাসবী মাসিমার কথা শুনে হাসতে লাগলো। ইন্দু মাসিমা বললেন, এসব চলবে না মা, এসব আমি চলতে দেব না। তুই হাসছিস যে? ইন্দু মাসিমা সত্যিই রাগ করলেন। বললেন, এ কি অলক্ষণের ব্যাপার? স্বামী স্ত্রী তোরা, যাকে বলে এক দেহ এক প্রাণ এক আত্মা। ছি ছি। তারপর যেন নিজের মনে বলে উঠলেন, কি জানি, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। বাসবী তখনও হাসছে। লজ্জা মেশানো হাসিতে বাসবীর গালে টোল পড়ে। মাসিমা এসব কি বলছেন? যেন তার মা আবার নতুন করে বেঁচে উঠে তার ফুলশয্যার পরের দিন তাকে তার নতুন স্বামীর সম্বন্ধে প্রশ্ন করছে। অজয় আসুক, আমি দুটো খাট জুড়ে দেব, ইন্দু মাসিমা রাগের সুরে বললেন। তারপর বাসবীর দিকে চেয়েছে অনেকক্ষণ যেন কি দেখলেন। বললেন, একটা কথা জিজ্ঞেস করবো বিন্তি, উত্তর দিবি? লজ্জা করিস নে। বাসবী মাসিমার দিকে সহাস্যে চেয়ে রইল। হ্যাঁ রে, সত্যি বলবি? স্বামী তোকে ভালোবাসে? বাসবী চমকে উঠল। কি অদ্ভুত প্রশ্ন! বাসবী মুখ নিচু করে হাসতে লাগলো। লজ্জা করিস নে, আমি মাসিমা হই। তোর মা থাকলে এ কথা আমায় জিজ্ঞেস করতে হতো না। বাসবী বললে, আপনার চা করতে বলি মাসিমা? না, এখন থাক, অজয় এলে একসঙ্গে খাবো ক্ষণ। তুই আমার কথার উত্তর দে। বাসবী তখনও চুপ। কিন্তু ইন্দু মাসিমা বোধহয় উত্তর না নিয়ে ছাড়বেন না পণ করেছেন। বললেন, অজয় তোকে কোলে করতে পারে? বাসবী প্রশ্ন শুনে আর থাকতে পারলে না, হাসতে হাসতে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। খানিক পরে যখন আবার ফিরে এলো, তখন মাসিমা উঠে ঘরের চারদিকে ঘুরে ঘুরে দেখছেন। টেবিলের পর অজয়ের একটা ফটো ছিল, এক দৃষ্টে তাই দেখছেন। ইন্দু মাসিমা মুখ ঘুরিয়ে বললেন, তোর বরকে ভারী চমৎকার দেখতে তো। ঘড়ির দিকে চেয়ে হঠাৎ ইন্দু মাসিমা বললেন, অজয় আসবার সময় হলো, আয়, তোর চুল বেঁধে দিই। বহুদিন আগে মা তখন বেঁচে ছিল। মা নিজে বাসবী চুল বেঁধে দিত, ৮ খোপা।
চুল বাঁধতে বাঁধতে ইন্দু মাসিমা বললেন, এবার এলাহাবাদে লতির চুল বাঁধা দেখে ওর বর খুব খুশি। শেষে কিছুতেই ছাড়বে না, আমাকেই রোজ বেঁধে দিতে হতো। চুল বাঁধার পর পরম যত্নে বিনতি স্মৃতিতে সিঁদুর লাগিয়ে দিলেন। বাসবী পায়ে হাত দিয়ে মাথায় ছুঁয়ে প্রণাম করলে মাসিমাকে। ইন্দু মাসিমা বাসবীর খাটে উঠে পা তুলে বসে বললেন, তোদের চিঠিগুলো দেখি বিনতি। কিসের চিঠি মাসিমা? বিয়ের পর তোদের দুজনের চিঠি। লজ্জা কিসের? আমি পড়লে কিছু দোষ নেই, দে দে। ইন্দু মাসিমা যেন না নিয়ে ছাড়বেন না। বললেন, আমি সকলের চিঠি পড়েছি। লতির বরের পড়েছি, মন্টুর বরেরও পড়েছি, রিনু, কল্যাণী ভাদুড়ি সকলেই পড়িয়েছে আমায়। দে, লজ্জা করতে নেই। বাসবী আঁচলে চাবি দিয়ে আলমারি খুলে অগত্যা বার করে দিলে। সিল্কে রুমালে জড়ানো এক গাদা চিঠির বান্ডিল। চিঠির বান্ডিলটা খপ করে ফেলে দিয়ে বাথরুমে চলে গেল। আধ ঘন্টা পরে বাসবী যখন ফিরে এলো তখন মাসিমার প্রায় সব চিঠি পড়া শেষ হয়ে গেছে। বাসবীকে দেখে বললেন, খুব সুখী হলুম যে তোমরা দুজনেই সুখী হয়েছ। অজয়ে জলখাবারে জোগাড় করতে সৌরভীকে ডাকা হলো। মাসিমা বললেন, রোজ ও কেক? না না মাসিমা, সে কি করে হয়? আপনি এলেন 1 ঘন্টার জন্যে, না সে হবে না। মুখর হয়ে প্রতিবাদ করতে লাগলো বাসবী। ইন্দু মাসিমা এক কথায় থামিয়ে দিলেন, ছি, এতে আপত্তি করতে নেই। তোমরা আমার সন্তানের মতো, আমাকে এমন পর ভাবতে পারবে না, তাতে আমি কষ্ট পাবো। আপত্তি শুনলেন না ইন্দু মাসিমা। খাবার তৈরি হলো। খানিক পরেই অজয় এসে হাজির, লম্বা সুট পরা স্বাস্থ্যবান ছেলে। ইন্দু মাসিমা সামনে বেরিয়ে এলেন। বাসবীর কথাতেই বোধহয় অজয় ইন্দু মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। মাসিমা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। চিবুকে হাত ছুঁয়ে চুমু খেয়ে বললেন, দীর্ঘজীবী হ বাবা। তারপর বিনতির দিকে ফিরে বললেন, বেশ বড় হয়েছে তোর বিনতি। তারপর নিজেই ব্যস্ত হয়ে বললেন, জামা কাপড় বদলে নাও বাবা, খাবার তৈরি হয়ে গেছে। বিনতি, তুমিও বসে পড়ো মা, আমি আসছি। বাসবী ততক্ষণে তার শাড়িটা বদলে বরাদ্দ শাড়িটা পরে ফেলেছে। চায়ের টেবিলে চাদর পড়ে গেল। চায়ের পট এলো, খাবারের ডিশ এলো। মাসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপে চা ঢালতে লাগলেন। বললেন, অজয়কে 1 চামচ চিনি দেব বিনতি? অজয় বললে, মাসিমা আপনি বসুন, আপনি একদিনের জন্য এসেছেন, অতিথি আপনি, আমাদের অপরাধী করছেন। মাসিমা সে কথায় কান দিলেন না। ইন্দু মাসিমার ব্যবহারে অজয় বাসবী দুজনেই যেন কেমন মুগ্ধ হয়ে রইল। এর কাছে যেন প্রতিবাদ করা যায় না, শুধু আদেশ পালন করতে হয়। এই যেন মাসিমার বাড়ি, তারা দুজনে একদিনের জন্য এসেছে আতিথ্য নিতে, যেন মাসিমারই পালা তাদের আপ্যায়ন করা। মাসিমা জিজ্ঞেস করে চেয়ে নিলেন চিনির বয়ান। বেশি করে গছিয়ে দিলেন অজয়কে বিনতিকে। বললেন, এই বয়সে যদি এইটুকু খেতে এত পেট ভরে যায়, তাহলে আমার বয়সে যে খই খাবে শুধু। এমন করে এই পরিবারে এর আগে কেউ এসে স্নেহ ভালোবাসা বিতরণ করেনি। আপনি নিজে কিছু নিলেন না মাসিমা? অজয় বলল একবার। এই তো চা নিয়েছি আমি। একাদশীর দিন আমি আর তো কিছু খাইনি বাবা। তাতে কি হয়েছে, আমি আবার আসবো। একবার যখন বাড়ি চিনে গেছি। বিনতি বললে, তাহলে কিছু ফল আনিয়ে দিই আপনার জন্য মাসিমা। ফল আনতে দিলেন না মাসিমা। বললেন, এমন করলে আমি তো আর আসবো না বিনতি তোর এখানে। চায়ে চুমুক দিতে দিতে মাসিমা অজয়কে বলতে লাগলেন বিনতির কথা। অমন মেয়েকে বউ পাওয়া যে কোনো স্বামীর ভাগ্যের কথা। বিনতি ছোটবেলায় তার লেখাপড়ার কথা, বুদ্ধির কথা। বিনতি নিজেই সেসব জানে না। তখন সে ছোট্ট খুকি,
ফ্রক পরে বেড়ায়। 4 বছর বয়স থেকে মাসিমাই তো তাকে পড়িয়েছেন, মানুষ করেছেনই বলা যায়। তখনই জানতেন তিনি যে বিনতি ভালো ঘরে পড়বে। অজয়ের মতো স্বামী পেয়েছে, এমন সৌভাগ্যে মাসিমা খুবই খুশি হয়েছেন। তাদের সুখ দেখেই মাসিমার সুখ। মাসিমার কি আছে আর বলো, তারাই তো তার সব, ইত্যাদি ইত্যাদি। মাসিমা বললেন, একটা কথা তোমায় বলবো অজয়, এই তোমাদের আলাদা শোবার কথা, এ আমার সহ্য হবে না। আমি আবার যেদিন আসবো সেদিন যেন দেখি দুটো খাট তোমাদের পাশাপাশি রয়েছে। মাসিমার এটি আদেশ মনে করো। তারপর খানিক পরে বললেন, অজয়, আমার একটা কাজ করতে পারবে বাবা? আমার এক ছাত্রী আছে, ভারী ভালো মেয়ে, একটি পাত্র দেখে দাও তোমাদের বন্ধুর মধ্যে থেকে। তার বিয়েটি দিতে পারলে বড় শান্তি পায়। আবার বলতে লাগলেন, এই বিনতি ছোটবেলায় কি রাগিয়েই ছিল। ছোটবেলায় বাসবি কেমন রাগিয়েছিল তারই একটা গল্প বললেন। একবার খাবো না বললে খাওয়ায় কার সাধ্যি, কিন্তু পড়াশোনায় ভারী শখ। ওকে আরো পড়ালে না কেন? ভারী মাথা ওর লেখাপড়ায়। খুব ছোটবেলায় আবার মাসিমার কোলে বসে পড়তো। স্কুলে এসে এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে চুপ করে বসে থাকতো, কিন্তু একবার রাগ হলে আর থামানো যেত না। আমাদের হেনা বোস এখনো বিনতির কথা বলে। সন্ধ্যের আগে ইন্দু মাসিমা চলে গেলেন। পটলডাঙ্গায় এখনই যেতে হবে তাকে ছাত্রী পড়াতে। বাসবী আর অজয় সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো। বাসবী বললে, আর একদিন আসবেন মাসিমা? ইন্দু মাসিমা ছাতাটা হাতে ঝুলিয়ে পায়ে কেস গলিয়ে পেছন ফিরে বললেন, তোমরা এসো অজয়, আমি 2-1 দিনের মধ্যে আসছি আবার। সত্যি সত্যি ইন্দু মাসিমা 2-1 দিনের মধ্যে এলেন। এসেই বললেন, সকাল সকাল স্কুল থেকে ছুটি নিয়ে এলুম। কাল সারা রাত ঘুম হয়নি মা। কেন মাসিমা? বাসবিকে প্রশ্ন করতেই হয়। এমনিতেই বয়স হয়েছে, ঘুম কমে গেছে, ভালো ঘুম হয় না রাত্রে। তা সারা রাত সিংহবাহিনীকে ডাকলাম। একটু থেমে বললেন, আমার বাপের বাড়ির বিগ্রহ, খুব জাগ্রত দেবী। তা বললাম, আমার বিনতির কোলে একটি খোকা দাও মা, বিনতির সংসার পূর্ণ করো মা। সারা রাত এই কথা বললাম। তারপর কখন ভোর হয়ে গেছে টের পাইনি। বাসবী বললে, ভালো করে খাটের উপর পা তুলে বসুন মাসিমা। ইন্দু মাসিমা থামিয়ে দিয়ে বললেন, মা আমার কথা শুনলেন বুঝলি, মা শুনলেন আমার কথা। দেবী সিংহবাহিনী পাথরের কান দিয়ে ইন্দু মাসিমার কথা কেমন করে শুনলেন তা বিশদ করে বললেন না, শুধু বললেন, আমার সঙ্গে তুই একবার চল তো বিনতি। অজয়ের আসতে তো দেরি আছে এখনো, আমি তোকে নিয়ে যেতেই এসেছি। কোথায় মাসিমা? বেশি দূর নয়, যাবো আর আসবো, কাপড়টা বদলে নে। ইন্দু মাসিমা যেন এই উদ্দেশ্য নিয়ে এসেছেন। ইন্দু মাসিমার কথা মতো অজয়ের আর বাসবীর দুটো খাট পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে। মাসিমা বললেন, এতদিনে মানালো ঘরটা। তারপর মাসিমা যেন স্বগতোক্তি করলেন, আহা, এমন ঘর, এমন সংসার, তবু সব ফাঁকা। তুমি দেরি করো না বাছা, আমার আবার কাজ আছে মা। সন্ধ্যাবেলা অজয় আসতেই বাসবী বললে, মাসিমা এসেছিলেন জানো। অজয় বললে, তো এত শিগগির চলে যেতে দিলে যে? বাসবী বললে, আমাকে নিয়ে গিয়েছিলেন কালীঘাটে। কালীঘাটে? কেন? অজয়ের বিস্ময়ের সীমা নেই। আমাকে দিয়ে পুজো দিলেন। মাসিমার কাণ্ড যত, মায়ের প্রসাদী ফুল আঁচলে বেঁধে দিয়েছেন। এই দেখো না,
রোজ সকালে মুখ হাত ধুয়ে রাত্রে পাশের খাটে শুয়ে অনেকক্ষণ পরে অজয় বললে, মাসিমাকে সে আবার অত দূরে একলা ফিরে যেতে হবে তো? থাকতে বললেই পারো। তোমার তবু একজন কথা বলবার লোক হয়। হঠাৎ একদিন ভোরবেলা মাসিমা আবার এসে হাজির। তখন ওরা দুজনে ঘুম থেকে ওঠেনি। এ কি, আজকের দিনে এত দেরি পর্যন্ত ঘুমোনো? ওঠো ওঠো, আমি স্নান সেরে নিয়েছি, তোমরা শিগগির তৈরি হয়ে নাও, আমি চা আনছি বলে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। সৌরভী তখনও উনুনে আগুন দেয়নি। অজয় বললে, আজকে কি ব্যাপার মাসিমার, এত সকালবেলায় যে এলেন? বাসবী বললে, এখন মনে পড়ল, তোমায় বলতে ভুলে গেছি, আজকে আমাদের বিয়ের তারিখ কি না? মাসিমা বলছিলেন আজকে একটা উৎসব করার কথা, তা এখন মাসিমাকে দেখে মনে পড়ল আমার। মাসিমা জল চড়িয়ে দিয়েই ফিরে এসেছেন। ফর্দ করে নাও অজয়, কি কি আনবে বাজার থেকে? ভালো দেখে মাংস এনে, আর মিষ্টি দই, ধান দুব্বো আমি এনেছি, আর তোমার একখানা ধুতি আর বাসবীর একখানা শাড়ি ভালো দেখে। বিনতিকে দিয়ে টেবিলের চাদর, জানালার পর্দা, বিছানার সুজনি, বালিশের ওয়ার সব ফর্সা বার করালেন। আজ যেন নতুন করে বিয়ে হচ্ছে ওদের। নিমন্ত্রিতদের মধ্যে কেউ নেই। আর ইন্দু মাসিমা, তার বাড়িতেই তো কাজ, তার কি বসে থাকবার গল্প করবার ফুরসত আছে? বিয়ের সব গয়না বার করে পরো, এখন ঢাকাইটাই চলো, কিন্তু সন্ধ্যাবেলা যখন মাসিমা আশীর্বাদ করবেন দুজনকে, তখন বেনারসি পরতে হবে। মাসিমা এক ফাঁকে নিজের হাতে বাসবী চুল বেঁধে পায়ে আলতা পরিয়ে দিলেন, চন্দনের ফোঁটা দিয়ে অলকা তিলকা এঁকে দিলেন। আজ অজয়েরও পাজামা বা স্যুট কিছুই চলবে না, বার করো গরদের পাঞ্জাবিটা, দেশি জরির ধাক্কা দেওয়া ধুতি। সন্ধেবেলায় খাওয়ার সেরে নিতে হলো। দুজন একই জায়গায় বসে খেল। মাসিমাই নিজের হাতে মাংস, পোলাও, কালিয়া রেঁধেছেন। পরিবেশন তো তিনিই করবেন। তোমরাই লজ্জা করবে না? তোমাদের বিয়ের তারিখ তোমাদের মনে থাকে না, মাসিমা না থাকলে কে মনে করিয়ে দিত? খেয়ে এখন শুতে যেও না, এখনো তো আসল কাজ বাকি। দুজনে পাশাপাশি দাঁড়াও মাসিমার দিকে মুখ করে। ধান দুব্ব নিয়ে ইন্দু মাসিমা দুজনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। অনেকক্ষণ চোখ বুজে কি যেন মনে মনে বললেন। এবার অজয় বাসবীর কাঁধে হাত দিক, দুই কান ধরে সামনের দিকে মুখ বাড়িয়ে বাসবীকে চুমু খাক। লজ্জা কি? আই তো লজ্জা করতে নেই। আচ্ছা, মাসিমা এবার চোখ বুঝছেন। এবার চুমু দিক অজয়, তোমরা দীর্ঘজীবী হও। মাসিমা খুশি হয়েছেন। তোমাদের মিলন অক্ষয় হোক, অমিলন হোক, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা মাসিমা করছেন। এইবার তোমরা শুয়ে পড়ো। মাসিমা বাইরে থেকে মশারি গুঁজে আলো নিভিয়ে দিয়ে ঘরের বাইরে চলে এসেছেন। আজ আর মাসিমা নিজের বাড়ি যাবেন না, এখানেই পাশের ঘরে তা শোবার ব্যবস্থা হয়েছে। বাড়ি যখন নিস্তব্ধ নিঝুম হয়ে এলো, সৌরভীও শুয়ে পড়েছে। ইন্দু মাসিমা নতুন ঘরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। সেদিনও ইন্দু মাসিমা হঠাৎ এসে বাসবীকে আর এক জায়গায় নিয়ে গেলেন। অলৌকিক ক্ষমতা, এবার অব্যর্থ সন্ধান। এই ফাঁকা বাড়িতে মাসিমা যে আর আসতে পারেন না। একটি ছেলে হোক, তখন ইন্দু মাসিমার মতো সুখী আর কে? বললেন, কনকের একটা বিয়ের ব্যবস্থা করে এনেছি, এবার তোমার কোলে একটি এলে নিশ্চিন্ত হতে পারি। কত জায়গায় ইন্দু মাসিমা নিয়ে গেলেন, কত কি অব্যর্থ প্রক্রিয়া করলেন, তার আর অবধি রইল না। মাসিমা বললেন, তোমার মা কিংবা শাশুড়ি থাকলে আমায় এই দুর্ভোগ পোয়াতে হতো না মা, কিন্তু শেষকালে মাসিমার অব্যর্থ প্রক্রিয়ার ফল কিনা কে জানে। একদিন মাসিমার মুখে হাসি ফুটল। মাসিমাই পুজো দিয়ে এলেন প্রত্যেকটি জায়গায়, যেখানে যেখানে মানত ছিল।
স্কুল কামাই করে গেলেন তারকেশ্বর, গেলেন দক্ষিণেশ্বরে, গেলেন কালীঘাটে, কোথায় কোথায় না গেলেন। বললেন সিংহবাহিনী বড় জাগ্রত বিগ্রহ মা, কিন্তু বলা যায় না, খুব সাবধানে থাকিস মা। একদিন নিজের হাতে একটা তরকারি রেঁধে দিয়ে যান, মুখরোচক, সময়োপযোগী। একদিন দেরি হয়ে গেলে এ বাড়িতেই থেকে যান। অজয়ের সঙ্গে বসে চা খেতে খেতে গল্প করেন, উপদেশ দেন। বলেন এ অবস্থায় চুপ করে বসে থাকাও খারাপ, একটু হাঁটবে, হাঁটা ভালো। অজয় ভাবে মাসিমা এসব এত কোথায় জানলেন। ফর্দ করে দেন অজয়কে, কি কি আনতে হবে, কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া অনুচিত। সেদিন রাত্রে, অনেক রাত্রে অজয় মাসিমার ঘরে এসে ডাকল, মাসিমা। কি বাবা? বিধবার ঘুম, এক মুহূর্তে উঠে পড়েছেন। কিরকম করছে যেন বাসবি, ঘুমের ঘোরে কী সব বলছে। চলো দেখি। মাসিমা এলেন, জাগালেন বিন্তিকে। ও বিন্তি, ওঠ মা, স্বপ্ন দেখছিস নাকি? বিন্তি উঠল, বলল, কই না তো মাসিমা, কিছু তো হয়নি। মাসিমা বললেন, তুমি বড় একটুতে নার্ভাস হয়ে পড়ো অজয়, এত নার্ভাস হলে কি চলে? আমি কালই সিংহবাহিনীর পুজোর ফুল এনে আঁচলে বেঁধে দিচ্ছি। সকালবেলা অজয় বলল, তোমার মাসিমাকে বলো উনি এখানে এসে থাকুন। তাছাড়া শুধু কি স্কুলের চাকরি, সকালে সন্ধে অতগুলি ছাত্রী পড়ানো, নিজের সংসার না থাকলেও কত পরের সংসারে ঝক্কি ওর মাথায়। কনকের বিয়ে হয়ে গেছে, একটা ভাবনা জুগেছে, কিন্তু কত নতুন কনক জন্ম নিচ্ছে নিত্য নিয়ত, তার কি ঠিক আছে? কত বাসবী সন্তান সম্ভাবনা আসন্ন, কে বলতে পারে? বেটে ছাতাটি আর কেস জুতো আর সেলুলয়েডের ব্রোচ, ও তো শুধু বাইরেটাই যে সবাই দেখে। কিন্তু মাসিমা শুনে বললেন, তা বেশ তো মা, আমি থাকবো এখানে। তোমাদের যদি উপকার হয় তো আমার কোনো অসুবিধে হবে না। আর কার জন্যই বা চাকরি করা, একটা তো পেট। তরকারি করতে করতে বললেন, একের সময় আমি তাই ভাবি বিনতি, আমার এত ছেলে মেয়ে থাকতে আমি কেন দাসত্ব করে মরি? আমি যদি শেষ জীবনটা তোর বাড়িতেই থাকি, খেতে দিবি না মাসিমাকে দুমুঠো? এসব মাসিমা চিরকালের রসিকতার মতো শোনালো, কিন্তু সত্যি সত্যি যে মাসিমা নিজের সংসারে পাট উঠিয়ে দিয়ে বাসা ছেড়ে চলে আসবেন কে জানত। অজয় বললে, আপনি এলেন মাসিমা, আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। শুধু বাসা নয়, সত্যি সত্যি চাকরিটাতে ইস্তফা দিয়ে এসেছেন মাসিমা। আর দরকার কিসের? বিপদের দিনে, দুঃসময়ের দিনের জন্যই ভাবনা। এতদিন চাকরি করেও হাতে কিছু জমেছে নাকি? আর 10টা বছর চাকরি করলে যেন 10,000 টাকা জমে যেত, আর পায়ের উপর পা তুলে দিয়ে শেষ জীবনটা আরাম করে কাটাতেন। বাসবী চুলটা বাঁধতে বাঁধতে বলতে লাগলেন, আর কটা দিনই বা বাঁচবো, আর কার জন্যেই বা বাঁচবো? এবার তোমার ছেলের মুখ দেখলেই আমার সকল আশা পূর্ণ হবে মা। আর আমি কিছু চাইনি, গয়া, কাশী, বৃন্দাবন কিচ্ছু চাইনি আমি আর। সকালবেলা বিছানার পাশে গরম এক বাটি দুধ নিয়ে এসে বললেন, এটি চুমুক দিয়ে খেয়ে নাও তোমা, শরীরে বল পাবে। সন্ধেবেলা দুপায়ে আলতা পরিয়ে দিয়ে বললেন, এটা এউতি চিহ্ন, পা দুটো একেবারে সাদা দেখাচ্ছে মা, চোখে খারাপ থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসবীর সেবায় মাসিমা দিন কাটে। বিনতি শোবে, বিনতি খাবে, বিনতি ঘুম থেকে উঠবে, বিনতি সাজবে গুজবে, এই যেন মাসিমার নিজের ব্যাপার। এমন করে কোনো মাও বুঝি কোনো মেয়ের যত্ন করতে পারেনি। এতদিনের অতীত জীবনে সমস্ত কিছু একদিনে ছেঁটে ফেলে এমন করে নতুন এক সংসারের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়া, এও যেন বিস্ময়কর। এ কি শুধু পরোপকার ভিত্তি, শুধু কি শুভাকাঙ্ক্ষা, শুধু আত্মোৎসর্গ, নিঃস্বার্থ নিরহংকার?
অজয় একদিন বলল, মাসিমা, আপনি ছিলেন এ সময়, তাই ভরসা পাচ্ছি। মাসিমা বললেন, তোমার চা জুড়িয়ে গেল, আগে খেয়ে নাও, এখন আবার চায়ের জল গরম করতে হবে। কিন্তু কে জানতো একদিন এমন হবে। এত যত্ন, এত সতর্কতা, এত পরিশ্রম, সব এড়িয়ে অলক্ষ্যে এক অজ্ঞাত বিষ প্রবেশ করবে। অজয় বলল, মাসিমা, কি হবে? এমন যে মাসিমা তিনিও ভয় পেয়ে গেলেন। তার মুখেও কথা নেই। পা দুটো ফুলে গেছে বাসবীর এক রাত্রের মধ্যে। মিনিটে মিনিটে অজ্ঞান হয়ে যায়, দাঁতে দাঁত লাগে, চিনতে পারে না স্বামীকে, চিনতে পারে না মাসিমাকে। মাসিমার সব আয়োজন, সব সাজ, সব সাধনা যেন ব্যর্থ। মাসিমা মুচড়ে পড়লেন। ডাক্তার এলো, নামকরা ডাক্তার, 32 টাকা ভিজিটের ডাক্তার। পরীক্ষা করলেন বুক, পেট, শরীর। বললেন, এখনই হাসপাতালে পাঠিয়ে দিন। বাড়িতে কে আছে দেখবার? মা বা শাশুড়ি কেউ আছে? কেউ নেই, একমাত্র মাসিমা, অনাত্মীয়, অপুত্রক বিধবা। বললেন, ওর দ্বারা এসব হবে না, এসব ব্যাপারে অভিজ্ঞতাটাই বড় কথা, বাড়িতে থাকলে সেবা হবে না। হাসপাতালে গেল বাসবী। মুখ চুন করে আসে অজয় হাসপাতাল থেকে। মাসিমার সামনে গিয়ে দাঁড়ালেন চায়ের কাপ হাতে করে। কই, অজয় তো সন্তান চায়নি। বাসবীও কি চেয়েছিল? কিন্তু এর জন্য দায়ী কে? অজয় একটা কথা বলল না। আজ আর মাসিমার কাছে পরামর্শ চাইল না, সান্ত্বনাও চাইল না। অজয় চা খেয়ে শুয়ে পড়ল বিছানায়। মাসিমা খানিকক্ষণ দাঁড়িয়ে চলে এলেন। সারাদিন কোনো কাজ নেই ইন্দু মাসিমার। ঘন্টায় ঘন্টায় সেবার আয়োজন নেই। রাত্রে ঘুমোতে ঘুমোতে জেগে উঠে পাশের ঘরে উৎকণ্ঠ হয়ে কিছু শোনবার প্রয়োজন নেই। নেই চাকরি, সকালবেলা উঠবার তাগিদ নেই, ছাত্রী নেই, কিছু নেই। জীবন অর্থহীন মনে হলো মাসিমার। তিনি নিষ্প্রয়োজন, তিনি অনাবশ্যক, বাহুল্য। অনেকদিন কেটস জুতো পায়ে ওঠেনি, মাথার উপর বেটে ছাতাটি খোলা হয়নি। কড়িকাঠি থেকে চেয়ে চিত হয়ে শুয়ে রইলেন সেই দুপুরবেলা। হাসপাতাল থেকে অনেক রাত্রে ফিরল অজয়। মাসিমা জিজ্ঞেস করলেন, কেমন আছে বিন্তি? অজয় একটা ভাষা ভাষা উত্তর দিল। বিন্তির ভালো থাকা না থাকা যেন মাসিমা না জানলেও চলে। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়, সমস্ত শরীরে ইন্দু মাসিমার যন্ত্রণার আর শেষ নেই। মৃত্যু যন্ত্রণা হচ্ছে তার। মনে হলো তারও যেন দাঁতে দাঁত লেগে আসছে। অজ্ঞান হয়ে আছেন সারাদিন। পায়ে হাত দিয়ে টিপে দেখলেন ফুলেছে নাকি, কিন্তু তার অসুখ হলে কে ডাক্তার ডাকবে? সেই যন্ত্রণা নিয়েই উঠলেন দাঁড়িয়ে। টলতে টলতে গিয়ে রঙিন টাংটা খুললেন তার। ওইটি তো একমাত্র সম্পত্তি। ওপরের কয়েকটা থান সেমি সরিয়ে একেবারে তলা থেকে বেরোল একটা পুটলি। পুটলির গ্রন্থি খুলে ফেললেন। ছোট ছোট জামা, ফ্রক, এক গাদা। কবে তিনি তৈরি করেছিলেন? স্কুলের মেয়েদের সেলাই শেখাবার সময় তৈরি করেছিলেন এক একটা করে। নিখুঁত হাতে তৈরি। কার জন্যে করেছিলেন তা কি মনে আছে? বোতাম এঁটেছিলেন, হুক লাগিয়েছিলেন, এমব্রয়ডারি করেছিলেন। এক একটা করে আবার পরিপাটি করে পাট করে রাখতে লাগলেন মাসি। অজয় বাড়িতে আসে আবার চলে যায়। তার মুখ দেখে বোঝবার চেষ্টা করেন বিন্তি কেমন আছে। যে ঘরটাতে বাসবী শুতো সেখানে মাসিমা দাঁড়িয়ে থাকেন ঠায়। বড় আয়নায় নিজের মুখখানা দেখেন, সমস্ত শরীরটা দেখেন। নিজের থানখানাকে অকারণে খুলে আবার গায়ে জড়িয়ে নেন। বাসবীর বড় চিরুনিটা নিয়ে মাথা ছোট করে ছাঁটা চুলগুলোর ওপর বুলিয়ে দেন। অকারণে অজয় আর বিন্তির ছবিখানা মুখোমুখি নড়িয়ে সরিয়ে রাখেন। সেদিন একেবারে সামনাসামনি ধরা পড়ে গেলেন। অজয় কখন এসেছে তা কি তিনি টের পেয়েছেন? স্যুট ছেড়ে কাপড় বদলেছে। তখন হঠাৎ ঘুম ভেঙে গেল।
বুড়ো মানুষ কখন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে অজয়ের খাটের উপর অজয়ের বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সামনে অজয়কে ওই অবস্থায় দেখে ধড়ফড় করে লাফিয়ে উঠেছেন। বললেন, কেমন দেখলে আজ বাবা? অনেক ওষুধ কিনে এনেছে অজয়, সব হাসপাতালে নিয়ে যাবে। তবে কি অসুখটা বাড়ল? অজয়ের মুখটা গম্ভীর। সত্যি তো, ওরা তো সন্তান চায়নি, তারই শখ, তারই স্বাদ। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, আমি তোমার চা নিয়ে আসি বাবা। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে অজয় কান পেতে রইল। সারা কলকাতার কলমুখরতা এখানকার অন্ধকারে এসে স্তম্ভিত হয়ে আছে। গাছের পাতাগুলো কাঁপছে, রাস্তায় আলোর সামনে লেগে তার ছায়া আরও বিভৎস হয়ে পড়ছে পিচের রাস্তার উপর। হাজার হাজার হৃৎপিণ্ড বুঝি এখানে এমনি করে রোজ কাঁপে। অনেকক্ষণ 6টা বেজে গেছে, বাড়ি গেলেই হয়, কিন্তু সেখানে গিয়েও শান্তি নেই। কে বলেছিল আসতে? মাসিমার বিগত দিনের সমস্ত ব্যবহারগুলো বড় কদর্য হয়ে ফুটে উঠল অজয়ের চোখের সামনে। কি নিপুণ কাঙালপনা! চাকরি ছেড়ে দিয়ে পরান্নজীবী হওয়ার কি প্রচুর সুখ! কোনো দায়িত্ব নেই, কোনো দুশ্চিন্তা নেই। ডাক্তার বলছিলেন বাড়িতে মেয়ে মানুষ, আত্মীয় স্বজন কেউ ছিল না, তাই একটু অনিয়ম হয়েছে। খাওয়া দাওয়ার গোলমাল নিশ্চয় ঘটেছিল, মা না থাকলে যা হয়। তবে আর মাসিমাকে রাখা কেন? মাসিমা কি জানেন সন্তান প্রসবের দায়িত্ব? আজ রাতটা কেমন করে কাটবে কে জানে। সমস্ত শহর যেন থমথম করছে, আসন্ন প্রলয়ের পূর্বাভাস। অনন্যপায় হয়ে অজয় ট্রাম রাস্তার দিকে পা বাড়ালো। যন্ত্রণায় নীল মুখখানা স্মরণ করতে গিয়ে একবার পিছন ফিরে তাকালো অজয়। হাসপাতালের বারান্দায় জানালায় তখন স্তিমিত হয়ে এসেছে হৃৎস্পন্দন। কাল সকালে সূর্যের পৃথিবী কি বাসবী নাগাল পাবে? তাড়াতাড়ি বাড়ির দরজায় এসে কড়া নাড়তেই দরজা খুলে দিল মাসিমা নয় সৌরভী। অভ্যাস মতো ঘরের ভেতর গিয়েও কেউ সামনে এসে দাঁড়ালো না। কেউ চায়ের কাপ হাতে করে কুশল জিজ্ঞাসা করল না। অজয়ের যেন কেমন বিচিত্র লাগলো। খাবার নিয়ে এলো সৌরভী। বলল, মাসিমা নেই, দুপুরবেলায় চলে গেছেন। অজয় যেন অবাক হলো না, যেন অপ্রত্যাশিত নয় এই ঘটনা। কদিন থেকেই বুঝতে পেরেছিল অজয়, তবু এ যেন ভালোই হলো, যেন অনেকখানি অপ্রীতকর ঘটনা থেকে বাঁচিয়ে দিয়ে গেলেন অজয়কে। ঝড়ের পরে যেন সমস্ত শান্ত হয়ে এসেছে। মাসিমাই যেন সমস্ত অমঙ্গলের মূল। তার বিদায়ের সঙ্গে সঙ্গে আবার বাসবী বেঁচে উঠল। ভোর 6টার সময় অজয় হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, বাসবী রায়, 137 নম্বর বেড, ফিমেল, দুজনেই ভালো আছে। তারপর আরও কয়েকদিন থাকতে হবে। বিকালবেলা 4টের সময় অজয় গিয়ে দাঁড়ালো। একেবারে ভেতরে চলে গেল গেট পেরিয়ে। বাসবী তখন ঘুমিয়ে আছে। বড় দুর্বল দেখাচ্ছে তাকে। অনেক রাত্রির ক্লান্তির পর প্রচুর বিশ্রাম। বেবি কোথায়? চঞ্চল পায়ে এসে আর একটা ঘরের সামনে দাঁড়ালো অজয়। ঘরের ভেতরে প্রায় 50টি ছোট ছোট খাটের উপর 50টি শিশু শোয়ানো। কি তাদের অক্লান্ত চিৎকার, যেন শিশুদের চিড়িয়াখানা। 137 নম্বর বেবিকে দেখান তো। গলা পর্যন্ত তোয়ালে জড়ানো একটি ছোট্ট শিশুকে এনে দেখালো নার্স। কি ছোট্ট, কতটুকু! ভালো করে মন দিয়ে দেখতে লাগলো অজয়। আশ্চর্য কিন্তু, কারো চেহারার সঙ্গে মিল নেই তো, না বাসবীর না অজয়ের। অবিকল মাসিমার মতো দেখতে হয়েছে মেয়েকে। পরের দিন বাসবী চোখ চাইল। বলল, মাসিমাকে একবার খুঁজলেও না তুমি? কিন্তু কেনই বা চলে গেলেন? অত ভালোবাসতো আমায়। ভালো যে বাসতেন তা কি অজয় জানে না?
কিন্তু অত ভালোবাসাও বুঝি ভালো নয়। মাসিমা এলেন এবং চলেও গেলেন, কিন্তু কি ঝড় কি বিপর্যয় ঘটে গেল মাঝখানে। হাসপাতাল ছুটি দিয়ে দিয়েছে। একটা ট্যাক্সিতে তুলে অজয় সোজা আসছে বাড়ির দিকে। সন্ধে হয়। একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে, রাস্তা পিছল। কোলে শিশুকে নিয়ে বাসবী নিরুদ্দিষ্টভাবে চেয়েছিল। বলল, একটা কথা মনে পড়ে গেল। অজয় সামনে সিটে বসেছিল, পেছন ফিরল। আজকে হাসপাতালে মাসিমা এসেছিলেন জানো? অজয় বা সত্যিই অবাক হয়েছে। বলল, মাসিমা? হ্যাঁ, ইন্দু মাসিমা। আমার সঙ্গে দেখাও করেননি। সকালবেলা এসে দারোয়ানের হাতেই পটলিটা পাঠিয়ে দিয়েছেন। খুলে দেখি খুকির একগাদা ফ্রক পেনি। বাসবী আরও কি বলতে যাচ্ছিল, হঠাৎ গাড়িটা একটা ভীষণ ঝাঁকুনি দিয়ে থামতে থামতে আবার চলতে শুরু করলো। একজন বুড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গেল বুঝি। মাথায় ছাতি নিয়ে আলো অন্ধকারে বোধহয় ঠিক ঠাহর পায়নি। গাড়ি আবার চলছে। পুরানো কথা জেদ টেনে বাসবী বলল, একটা চিঠিও পাঠিয়েছেন সঙ্গে, এই দেখো। বলে পুটলিটার ভেতর থেকে চিঠিটা বাড়িয়ে ধরল অজয়ের দিকে। বাসবী বলল, আচ্ছা, মাসিমা চিঠিতে ও কথা লিখলেন কেন বলো তো? কই দেখি। অজয় হাত বাড়িয়ে চিঠিটা নিল। এমন সময় বাসবীর কোলে শিশু কোকিয়ে কেঁদে উঠল। খুকির দিকে চেয়ে সান্ত্বনা দিতে দিতে বাসবী হঠাৎ অবাক হয়ে গেল। মাসিমাকে কখনো কাঁদতে দেখেনি বাসবী। মাসিমার হাসির সঙ্গে বাসবী পরিচিত, কিন্তু কোলের শিশুর কান্না দেখে হঠাৎ যেন তার মনে হলো কাঁদলে মাসিমাকে ঠিক এমনিই বুঝি দেখাবে। তাই খুকি নয়, মাসিমা যেন কোকিয়ে কেঁদে উঠছে। চলতি ট্যাক্সিতে সামনের সিটে বসে অজয় মাসিমা চিঠিটা পড়তে লাগলো। প্রিয় বিন্তি রানী, খুকির জন্য এই ফ্রক আর পেনি পাঠালাম। আশীর্বাদ করি তোমরা চিরসুখী হও। তোমাদের বিপদের দিনে আমি কোনো উপকারে এলাম না, এই জন্যে আমায় তোমরা ক্ষমা করো। নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।